Yes, sir. না বুঝতে পারলে আমাকে বলবে, ওরা বললে শুনতে পাবো তো। হুম। যারা অনলাইনে আছো প্রত্যেককেই গুড আফটারনুন বলছি। না বুঝতে পারলে Sir. রিপ্লাই করবে, না বুঝতে পারলে রিপ্লাই করবে। আর যে জায়গায় জিজ্ঞাসা করা সেই জায়গাটা ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, জিজ্ঞেস করবে। যদি মনে হয় স্যার আরেকবার বুঝিয়ে দিন, আমি আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এর আগের দিন একটা ইন্ট্রোডাকশনারি ক্লাস মতো হয়েছিল, মোটামুটি হিস্ট্রি আজকে শুরু হচ্ছে। তো আমরা স্টার্ট করছি। দেখো, ব্যাপারটা হচ্ছে এটাই, ব্যাপারটা হচ্ছে এটাই যে ইন্ডিয়ান হিস্ট্রির যে এন্টায়ার সিলেবাস, সেই এন্টায়ার সিলেবাসটা শেষ করার কোনো প্রয়োজন নেই। গোটা যে সিলেবাসটা রয়েছে, টোটাল ফুল সিলেবাসটা না বুঝতে পারলে বলবে কিন্তু, হ্যাঁ, না বুঝতে পারলে বলবে। গোটা সিলেবাসটা, মোবাইলটা পকেটে ঢোকাও। তো এই সিলেবাসটা শেষ করার বিন্দু মাত্র প্রয়োজন নেই, কারণ চাকরির পরীক্ষায় ওইভাবে কিন্তু মানে কি বলবো, বাধা ধরা কোনো সিলেবাস সেইভাবে নেই। ব্যাপারটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এবং কিছু ট্রিক্স আছে, কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো একটু ঠিকঠাক মতো আমাদের একটু বুঝে নেওয়াটা দরকার আছে। তো আজকে যে ক্লাসটা, আমি সন্দীপ স্যার রয়েছি তোমাদের সাথে, তো আজকের যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করছি। তিনটে আলাদা আলাদা সেক্টর রয়েছে হিস্ট্রির। দেখো, সবার আগে যে জায়গাটাকে বলা হচ্ছে প্রি হিস্ট্রি, ভালো করে বুঝে নেবে। প্রি হিস্ট্রি কেমন? প্রি হিস্ট্রি, দেখো আমি হিস্ট্রি লিখিনি, কি লিখেছি? প্রি। প্রি মানে হচ্ছে আগের। ইতিহাসের আবার আগের কি জিনিস? লোকে হিস্ট্রি সাবজেক্ট যেই বলা হয় অমনি মাথার মধ্যে ফ্লারিশ করছে অনেকগুলো জিনিস, কিরম না, মৌর্য ডাইনাস্টি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। আবার মনে হচ্ছে হরপ্পা সভ্যতা স্যার, বেদিক এজ। আবার মনে হচ্ছে স্যার প্যালিওলিথিক যুগ, স্যার প্রস্তর যুগ। কথাটা হচ্ছে এগুলো অল আর দ্য পার্টস অফ হিস্ট্রি, বাট অ্যাকচুয়ালি যে হিস্ট্রিটা, সেটার আগের যে ঘটনাটা, সেটাকে প্রি হিস্ট্রি বলা হয়। কেন বলা হয় পরে আসছে। তারপরে যেটা ডিভিশন রয়েছে সেটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। পড়ানোটা শুরু করার আগে একটাই কথা কনফার্মেশন করতে হবে। কনফার্মেশন মানে হচ্ছে, ধরো মোটামুটি জুন জুলাইয়ে অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনেকেই বেড়াতে যায়। আর বেড়াতে গিয়ে মূল চিন্তাটা হচ্ছে ট্রেনের টিকিটটা তো কাটলাম, আরএসি হয়ে আছে স্যার, রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট স্যার, কনফার্ম হবে? স্যার ওয়েটিং লিস্ট হয়ে আছে স্যার, কনফার্ম হবে? কনফার্ম কনফার্ম করছে কেন? মানুষ তার ট্রেনের ছাদে বা দাঁড়িয়ে যাবে না, একটু শুয়ে বা বসার জায়গা অন্তত পাওয়া যায়, সেই জন্য কনফার্মেশনটা জরুরি, রিজার্ভেশনটার এটাই মানে। ভালো কথা। চাকরির পরীক্ষার কনফার্মেশনটা কি জিনিস? কনফার্মেশন এটাই যে স্যার যেটা পড়াচ্ছেন, যেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা স্যারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে আপনি এই যে পড়াচ্ছেন স্যার, এগুলো কি হিস্ট্রিতে বা এই জায়গা থেকে কি পরীক্ষায় আসবে। এবার তার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে আমরা পিওয়াই কি অ্যানালিসিস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমরা অ্যানালিসিস করে নেব। কেমন? পিওয়াই কির সাথে আমরা এই কারেন্ট পড়ানোটা যখনই আমরা মিক্সড আপ করব, তখনই আমরা বুঝতে পারবো যে এইখান থেকে কোন ধরনের কোয়েশ্চেন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় উঠে আসে। ডিভিশন অ্যাকচুয়ালি তিনটে, তো প্রি হিস্ট্রি, প্রোটো, আর একটা হচ্ছে হিস্ট্রি। আজকে কি ক্লাস স্যার? হিস্ট্রি। স্যার কিন্তু হিস্ট্রি থেকে শুরু করবে না, স্যার আজকে পড়ানো শুরু করছেন প্রি হিস্ট্রি থেকে। এবং তোমাদের কাছে লটস অফ ইনফরমেশন রয়েছে, ইউটিউব চ্যানেল আছে, হাজারটা মাস্টারমশাই আছেন, হাজার হাজার বই আছে, ইনফো আছে। প্রবলেম ইজ হিয়ার, কখনো মাল্টিপল সোর্স অ্যাপ্লাই করবে না। আমাদের বাঙালিরা তো ইন্টেলেকচুয়াল, তো আমরা, আমাদের বুদ্ধি আছে, এটা মাঝে মাঝে ওভার কনফিডেন্স হয়ে যায়।
ধরো একজন স্যার একটা লেখাচ্ছেন, সেটা নিয়ে গিয়ে 10 জায়গায় ভেরিফাই হচ্ছে, দুটো কোচিং ইনস্টিটিউটের মধ্যে নোটের আদান প্রদান চলছে, তো স্যার এটা লিখেছে, এই টপিকটা আমার স্যার কেমন লিখেছে। বলছি না ভুল, প্রবলেমটা হচ্ছে এতে কনফিউশন তৈরি হয় মারাত্মক রকমের, নিজের প্রতি আস্থাটা হারিয়ে যায়। এই জন্য অলওয়েজ অলওয়েজ আই প্রেফার সিঙ্গেল সোর্স, একটাই বই একটাই নোট, কিন্তু সেটা যেন ভালোভাবে রিভাইজড হয়। পরিষ্কার কথা, তিনটে আলাদা আলাদা ডিভিশন করলাম, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, এবং একটা হচ্ছে হিস্ট্রি। আমি হিস্ট্রি দিয়ে যদি শুরু করি, হিস্ট্রি মানে হচ্ছে এই সময় হিস্টোরিক্যাল যে সোর্স, হিস্টোরিক্যাল সোর্সের উপর কিন্তু এই ডিভিশনটা নির্ভর করছে। ভালো করে বোঝো, উইচ কাইন্ড অফ সোর্স, উইচ কাইন্ড অফ সোর্স, সেটা হচ্ছে হিস্ট্রি তাকেই বলা হবে বা সেই সময়কায় বলা হবে যে সময় রিটেন ডকুমেন্টস অ্যাভেলেবেল এবং আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ফর আস, ভালো করে বলবো, অর্থাৎ এবিলিটি অফ রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক, ক্লিয়ার? অর্থাৎ ইতিহাস কাকে বলে বা ঐতিহাসিক যুগ কখন শুরু হচ্ছে, যে সময়ে যে লিখিত ইতিহাসগুলো যে পাওয়া যাচ্ছে, সেই রিটেন ডকুমেন্টটা হচ্ছে অ্যাভেলেবেল। ভালো কথা, অ্যাভেলেবেল হলেই তো হবে না, লিখে গেছে ওই সময়ের মানুষরা, কিন্তু এখন 2025 সালের এই ফেব্রুয়ারি মাসে ওদের লিখে যাওয়া সেই ডকুমেন্ট আমাদের কাছে কি দুর্বোধ্য না, আমরা সেটা বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড ফর আস। দেখা যাচ্ছে রিড অ্যান্ড রাইট, যারা যে লিখতে পারছে, পড়তে পারছে বা বলতে পারছে, সেই ব্যাপারটা আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, মানে আমরাও তাদের ভাষা জানি, ল্যাঙ্গুয়েজ জানি। ক্লিয়ার? তার এক্সাম্পল দিন। আচ্ছা, এক্সাম্পল, এক্সাম্পলটা খুব সুন্দর, সেটা হচ্ছে ঋগ্বেদ, ঋগ্বেদা বা ঋগ্বেদ। কোন ভাষায় লেখা আছে ঋগ্বেদ? সংস্কৃত, সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। ঋগ্বেদটা কোন যুগের? বেদিক এজ। স্যার বেদিক এজ মানে কি? আরিয়ান, মানে আর্যরা। তার মানে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা থেকেই কিন্তু। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা আরেকবার বলুন তো, মানে কোন যুগে লেখা গেছে? আমি আমি আবার বলবো, আমি আবারও বলবো, এরকম নয় যে আমি একবারে বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি, তা না, আমি রিভাইজ করবো, তুমি শুনবে, ঠিক আছে? ভালো ওকে করে স্যার। শোনো, আমি বলবো, ভালো করে শোনো, আমি বলবো। কথাটা হচ্ছে বৈদিক যুগ বা আর্য সভ্যতা, সেই সময় থেকেই হিস্ট্রি বা ঐতিহাসিক যুগ শুরু হচ্ছে। কেন এটা বিলংস টু হিস্ট্রি? বিকজ সেই সময় রিটেন ডকুমেন্ট আর অ্যাভেলেবেল, রিড অ্যান্ড রাইট বলছি, এবং সেটা আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, এবং আমরা আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড ফর আস, অ্যানাবল না, কিন্তু আমরা কিন্তু এবল, মানে এবিলিটি রয়েছে, মানে আমরা পড়তে পারছি সেই সময় লিখিত ইতিহাস। এক্সাম্পল যদি ধরা হয়, তাহলে ও যে জিজ্ঞেস করলো অনলাইনে, বলছে স্যার এই জায়গাটা আরেকবার বলুন, সেটা হচ্ছে এক্সাম হিসেবে ধরা হয়, এক্সাম্পল হিসেবে ধরা হয় বেদিক এজ বা ঋগ বৈদিক যুগের বা আর্য সভ্যতার ঋগ্বেদ যে বইটা, বেদ তো 4 প্রকার, ফার্স্ট যে বইটা ঋগ্বেদের কথাই যদি ধরি, যে বইটা লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। এখানেও একটা কোয়েশ্চেন উঠে আসে, স্যার গুপ্ত পিরিয়ডের অফিসিয়াল ভাষা সংস্কৃত, ভেরি গুড, গুপ্ত পিরিয়ডের অফিসিয়াল ভাষা কি? সংস্কৃত। আবার দেখা যাচ্ছে যে বেদিক এজ বা আর্য সভ্যতার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটাও সংস্কৃত। দুটো সংস্কৃত একই মনে হবে না, এটা ট্র্যাডিশনাল সংস্কৃত, আর গুপ্তা সংস্কৃতটা হচ্ছে ক্লাসিক্যাল সংস্কৃত। ভাষার আদান প্রদান, পাল যুগে বাংলা ভাষার চর্যাপদ, সেই যুগের মানুষ যেভাবে বাংলা ভাষা লিখতেন বা বলতেন, এখন আমি সেইভাবে বলছি, টোটালি চেঞ্জ। কিন্তু রুট বা মাদার জিনিসটা রয়েছে, রুটটা অস্বীকার করা যাচ্ছে না। ভেরিয়েবল চেঞ্জেস মানে ইভলিউশন। তো যে আমাকে জিজ্ঞেস করলে, ও বুঝতে পারছে, অন্য সাপনা জিজ্ঞেস করলো, ও বুঝতে পারলে কি বললাম কোন জায়গাটা? না স্যার, আমি জিজ্ঞেস করিনি। না, তাহলে কে জিজ্ঞেস করলো? কমালিকা? স্যার আমি রিমা। রিমা? রিমা বলো তাহলে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এই হলো হিস্ট্রি হয়ে গেল, নো ডাউট। এইবার দেখো এর ঠিক আগের সভ্যতা, এই যে বেদিক এজ
বা আর্য সভ্যতা হলো। এইবার দেখো এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। এইটা বলার আগে আমি প্রি হিস্ট্রির ক্ষেত্রে বলছি। প্রি হিস্ট্রি মানে বলেই তো দিল, এটা প্রি মানে হচ্ছে কোন রকম হিস্ট্রি, মানে কি দে হ্যাভ নো রিটেন ডকুমেন্ট, টোটালি অ্যাবসেন্ট। হিস্টোরিক্যাল সোর্স দুই প্রকার, একটা লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান যাকে বলে আর্কিওলজিক্যাল সোর্সেস। তাহলে প্রি হিস্ট্রি মানে হচ্ছে এমন একটা টাইম পিরিয়ড যেই সময়ের আমরা কোন রকম রিটেন ডকুমেন্ট পাই না। পাই না মানে কি আমরা খুঁজতে পারিনি? এটা কি বাড়িতে চাবি হারিয়ে গেছে, লোকে খুঁজে পাচ্ছে না? বাড়ির বাইরে যদি আমি না নিয়ে যাই, চাবি বাড়িতেই আছে, কিন্তু আমি না পাই, কেউ না কেউ ওটা পাবেই। বাট চাবি নেই, তারা চাবি কোনোদিন বানায়নি। এটা সেই কথাই বলছি আমি, চাবি কোনোদিন বানায়নি। মানে বেটাটা লিখতেই জানতো না, তো লিখিত ইতিহাস আসবে কোথা থেকে, পাবে কোথা থেকে? তাহলে স্যার এত কথা বা ওদের সম্পর্কে আমরা জানছি কিভাবে স্যার জানছি? আমরা আর্কিওলজিক্যাল সোর্স দিয়ে জানছি। আর্কিওলজিক্যাল আর্কিওলজিক্যাল সোর্স মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান স্যার কোন সময়টা? এটা এক্সাম্পল দিলেন স্যার বৈদিক এজ বা আর্য। তাহলে প্রি হিস্ট্রির উদাহরণটা দিন স্যার। প্রি হিস্ট্রির উদাহরণটা হচ্ছে এরা হচ্ছে প্রস্তর যুগ বা স্টোন এজ, পাথরের যুগের লোকেরা, স্টোন এজের সময়কালের লোকেরা। ক্লিয়ার হলো? এই স্টোন এজ পাথরের উপর নির্ভর করে, পাথরের স্ট্রাকচার তার উপর নির্ভর করে কিন্তু স্টোন এজের নানা রকম কিন্তু ইয়ে রয়েছে, প্যারামিটার রয়েছে, বা ওর কিন্তু বিভিন্ন ডিভিশন গুলো রয়েছে। আমি পরে আসছি। বিটুইন প্রি হিস্ট্রি আর হিস্ট্রি মাঝখানে দেখো লেখা আছে প্রোটো। প্রোটো মানে হচ্ছে অলমোস্ট, অলমোস্ট মানে হচ্ছে প্রায়। প্রায় আরে স্যার প্রায় আবার কি জিনিস? তার মানে অর্ধেক লিখতে লিখতে সবাই মারা গেছে, বা অর্ধেক লিখতে পেরেছে তারপর নিজেদের লিখিত খাতাটা হারিয়ে ফেলেছে স্যার, আর লিখতে পারেনি। বা ছোট ছোট বাচ্চাদের মতো স্যার ইনকমপ্লিট। না, ব্যাপারটা ইনকমপ্লিট বা হারিয়ে যাওয়ার ম্যাটার না। প্রোটো মানে প্রায়, প্রায় মানেটা হচ্ছে দে হ্যাভ রিটেন ডকুমেন্ট, তাদের লিখিত ইতিহাস আছে, বাট আমাদের কাছে সেটা আনাবল ফর আন্ডারস্ট্যান্ড, আমাদের কাছে দুর্বোধ্য। তাহলে এমন একটা ল্যাঙ্গুয়েজে ওরা লিখেছে বা কোনো একটা ভাষায় লিখেছে যেটা আনাবল ফর আন্ডারস্ট্যান্ড, দুর্বোধ্য যেটাকে বলা হয়। দে হ্যাভ রিটেন ডকুমেন্ট, তারা নিজেরা কিন্তু সেই ভাষায় লিখছে, পড়ছে, সবকিছু করছে, আমরা বুঝতেই পারছি না। তাহলে স্যার এটা কোন যুগ হবে? এইটা যে যুগটা হবে সেই যুগটার নামই হচ্ছে হরপ্পা সভ্যতা। এবার হরপ্পা সভ্যতার যে লিখিত ইতিহাস পাওয়া গেছে, ওদের রিটেন ডকুমেন্টটা কি? ওরা কি এবিসিডি লিখতো, পালি লিখতো, ব্রাহ্মী লিখতো, কি লিখতো? ওদের লিখিত ইতিহাস মানে হচ্ছে তারা কখনো অ্যালফাবেট ইউজই করেনি। তাদের লিপি বা তাদের লিখিত ইতিহাসটা হচ্ছে পুরোটা পিকচারাইজেশন। এই যে রুমটার মধ্যে ওই যে ওরা অনলাইন করছে, আমার হাতের দেখো এখানে লাল রঙের একটা ঠাকুরের কি একটা বাধা আছে, হাতে পেন আছে, ডিজিটাল বোর্ড আছে, আমার শার্টের কালারটা ওরা দেখতে পাচ্ছে। এইগুলো হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ডকুমেন্টস, এগুলো আলাদা আলাদা জিনিসপত্র। তাহলে তুমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছ এগুলো অল আর আর্কিওলজিক্যাল সোর্সেস, এগুলোর কোনো রিটেন ডকুমেন্টই নেই। এবং তার থেকে বড় কথা, একটা খাতার মধ্যে কেউ যদি এরকম পেন, তারপর একটা আংটি, হাতের এই যে মাদুলি টাইপের এইটা, একটা শার্ট, এইরকম যদি কেউ পেন্টিং ড্র করে, এই পুরো লেখাটার কি মানে হবে? কোনো মানে আছে কি? যে লিখেছে সে হয়তো মানে বুঝেই লিখেছে, কিন্তু সেটা আমাদের পক্ষে দুর্বোধ্য, আমরা বুঝতেই পারছি না। এই ধরনের লিপিকে কি বলে? পিক্টোগ্রাফিক বলা হয়, পিকচারাইজেশন মোডে। তাহলে হরপ্পা সভ্যতা কি লিখতো? হরপ্পা সভ্যতারা লেখার জায়গায় কি পেন না, পেন না, ওরা যে অ্যালফাবেট গুলো এইভাবে লিখতো, ধরো একটা মাছের ছবি, তারপরে একটা দুর্বোধ্য একটা ওম সিগন্যাল, কোনো মানে নেই, তারপরে হঠাৎ করে ওরা কোনো একটা ঘোড়ার মতো, ঘোড়া না গাধা না বাফেলো না কাউ বোঝা মুশকিল, চার পাওয়ালা কোনো একটা জন্তুর ছবি এঁকে বসে আছে। এবার মাছের পরে যদি ওইরকম একটা সিগন্যাল, তারপরে যদি ওইরকম একটা জন্তুর ছবি, পুরোটার মানে ওদের পক্ষে বোঝা সম্ভব, আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়নি। অনলাইনে যারা, তারা ক্লিয়ার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও হ্যাঁ স্যার মানে 6 মাস পর ভুলে যাবে তো? হ্যাঁ স্যার মানে 6 মাস পর ভুলে যাবে না তো? না স্যার। ব্যাস না না এইভাবে বুঝবে। আমার বিশেষ তাড়া নেই জীবনের, এই জন্য না বুঝলে বলবে স্যার আর একবার বলুন, আমি বুঝিয়ে দেবো, বোঝো ভালো করে।
তাহলে এই তিনটে পার্টে ভাগগুলো হলো, আমরা এই করে করে পড়বো। তাহলে এটা হরপ্পা সভ্যতা, ঠিক তারপরের সভ্যতা হচ্ছে বৈদিক এজ বা বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা, আর এই দুটোর আগে হচ্ছে স্টোন এজ বা প্রি হিস্ট্রি। আজকে আমরা স্টার্টিং করছি প্রি হিস্ট্রি বা স্টোন এজ থেকে। হলো, তো আমরা এটা হেডলাইন করব যেটা হেডলাইন করব আমরা সেটা হচ্ছে প্রি হিস্ট্রি। লালটা বুঝতে পারবে না, না ইয়েলো বুঝতে পারবে? এই যে প্রি হিস্ট্রি, এটা হচ্ছে মেইন হেডলাইন। প্রি হিস্ট্রি এইটা ডিভাইডেড ইনটু অনেকগুলো ক্যাটেগরি আছে। এই প্রি হিস্ট্রির মধ্যে যেটা সাব পয়েন্টে যেটা আসছে সেটা হচ্ছে দা স্টোন এজ, প্রস্তর যুগ বা পাথরের যুগ বলা হয়, দা স্টোন এজ। দি স্টোন এজ প্রস্তর যুগ বলা হয় বা পাথরের যুগ বলা হয়। দেখো বাংলায় লিখছি, প্রস্তর যুগ বা পাথরের যুগ বলা হয়। হলো, রাস্তায় কুকুর তাড়া করেছে, কি করা তাড়া করেছে? কুকুর। হাতের সামনে খুঁজছো, কি পাওয়া যাচ্ছে? হঠাৎ করে দেখলে যে এরকম একটা পাথর পাওয়া গেল, সাপোজ এই জিনিসটা পাওয়া গেছে, এইরকম একটা জিনিস। যে জিনিসটা ধরো মুষ্টিবদ্ধ ভাবে পাওয়া যাচ্ছে, এই হাতের যে মুঠ আছে, হাতে মুষ্টিবদ্ধ ভাবে তুমি ধরলে পাথর, ওই কুকুরটাকে যখন ছুটছো তখন দেখছো পাথরটা কতটা সুন্দর দেখতে, পাথরটা কতটা হার্ডি, পাথরটা এবড়ো খেবড়ো নাকি শাইনিং না চকচকে, এইসব কিছু দেখার মাইন্ড থাকে তখন। যা পাও তাই ছোড়ো। প্রাচীন ইতিহাসে যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে ভারতবর্ষে ঠিক তাই হয়েছে। বানর প্রজাতির মধ্যে যে বিশেষ প্রজাতি থেকে হিউম্যান ইভলিউশন হয়ে হোমো সাপিয়েন্স সাপিয়েন্স হয়েছে। হোমো মানে হচ্ছে ম্যান, মডার্ন ম্যান। সাপিয়েন্স হচ্ছে একটা প্রজাতি, তাহলে হোমো সাপিয়েন্স সাপিয়েন্স আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম। এইবার তারা যে পাথরটা প্রথম ব্যবহার করছে সেই পাথরটা জাস্ট লাইক এরকম দেখতে, এবড়ো খেবড়ো। আবার দেখা যাচ্ছে এই পাথরটাকে দুটো পাথর দিয়ে ভেঙেছে, যেই ভেঙেছে পাথরটা ধরো এইখান থেকে এরকম ভেঙে গেছে, সেখান থেকে ধরো এইরকম একটা তলকা মতো পাওয়া গেল। ভালো কথা। তাহলে এইগুলো, এই যে জায়গা, এই জায়গাগুলোকে বলা হয় ফ্লেক টুলস বলা হয়। টুলস মানে হচ্ছে পাথরের হাতিয়ার, ফ্লেক বলা হয়। গোটা লঙ্কা, গোটা যে শুকনো লঙ্কা, লাল লঙ্কা গোটা থাকে তো, আবার ওই শুকনো লঙ্কা যখন হাফ ডাস্ট মতো করা থাকে, পুরো গুঁড়ো না কিন্তু, পাউডার না, ধরো দানা দানা, সেগুলোকে কি বলে? ফ্লেক বলে। কি ফ্লেক বলে? চিলি ফ্লেক। বাড়িতে বা ডায়েট কন্ট্রোল করার সময় অনেকে বলছে আমি ডায়েট কন্ট্রোল করি, আমি শুকনো লঙ্কা পাউডার খাই না রান্নায়। এদিকে পিৎজার উপর কি ছড়িয়ে খাচ্ছে? চিলি ফ্লেক্স। বললে বা জিজ্ঞেস করলে কি বলবে? না স্যার টেস্টের জন্য খাচ্ছি। ওরে শুকনো লঙ্কা পাউডার হোক আর ফ্লেক হোক, লঙ্কা তো লঙ্কাই হয়। এই ব্যাপারটাও ঠিক তাই। অর্থাৎ একটা গোটা পাথর, এটা হচ্ছে কোর টুল বলা হয়। কোর টুল, মূল পাথর। দুটো ভাগে ভাগ করলো। এই মূল পাথরটা যে যুগে ছিল সেই যুগটাকে বলা হচ্ছে নাম্বার 1 প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ বলা হয়, প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে। ক্লিয়ার? প্যালিওলিথিক এজ বলে, প্যালিওলিথিক। ভালো করে দেখো, অনলাইন ভালো করে শুনবে, প্যালিওলিথিক বলছি। এবার এই প্যালিও কথার অর্থ হচ্ছে ওল্ড, মানে প্রাচীন। আর লিথিক কথার অর্থ হচ্ছে স্টোন বা পাথর। প্যালিওলিথিক, ওল্ড স্টোন এজ বলা হয়। ক্লিয়ার? তাহলে প্যালিওলিথিক যুগে, অনলাইন ভালো করে দেখো, যেটা ড্র করলাম পেন্টিং সেখান থেকেই কোশ্চেন করছি।
প্যালিওলিথিক যুগের যে স্টোন বা হাতিয়ার পাওয়া গেছে সেটা কি এরকম ছোট ছোট টাইপের ফ্লেক টুলস? না, সেটা কি টুলস? কোর টুলস বলে, মানে একটা এবড়ো খেবড়ো পুরনো একটা পাথর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার স্যার, বলো স্যার আমার ঠিক ক্লিয়ার হলো না। কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলো। মানে এই কোড টুলসটা বললেন না, প্যালিওলিথিক, মানে ওই ফ্লেক আর কোড টুলস এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, পার্থক্য। পার্থক্য হ্যাঁ। একটাই, কোর টুল বা একটা মূল পাথর, বড় পাথর, এই বড় পাথর থেকে কখনোই ছোট পাথরে পরিণত করা হয়নি। কোন যুগে? প্যালিওলিথিক যুগে। একদম প্রাচীন যে প্রস্তর যুগের মানুষ, একদম সব থেকে প্যালিওলিথিক যে এজটাকে বলা হয়, ওই যুগের মানুষ যে ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করত, ওই ধরনের মানুষ, সেই হাতিয়ারগুলো বড় বড়, ছোট ছোট নয়, ফ্লেক টুলস নয়, কোর টুলস। তার মানে প্যালিওলিথিকের পরে যে যুগ আসছে সেই যুগে ফ্লেক টুলস ব্যবহৃত হতো। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলে? ইয়েস স্যার। ব্যাস। হ্যাঁ স্যার। এইবার দেখো, এই যে ফ্লেক টুলস, এই ফ্লেক টুলস ব্যবহৃত হচ্ছে পয়েন্ট নাম্বার 2। সেই যুগটার নাম লিখে রাখো, মাইক্রোলিথ বলা হয় কখনো কখনো। মাইক্রোলিথ বলা হয়, বা মেসোলিথিকও বলা হয়, মেসোলিথিক। এই মেসো মানে হচ্ছে মিডিল, মধ্যপ্রস্তর যুগ বলা হয়। হচ্ছে মাইক্রোলিথস, মাইক্রোলিথস আর মেসোলিথিক বলা হচ্ছে, মধ্যপ্রস্তর যুগ বা মাইক্রোলিথ বলা হয়। অনলাইনে আমি তোমাদের একটা কোশ্চেন করছি, উত্তর দেবে তো, ভুল হোক, চুপ থাকবে না। এই যে মেসোলিথিক যে এজটা প্যালিওলিথিক এজের মতো, এই মেসোলিথিক এজকে মাইক্রোলিথ কেন বলে? মেসোলিথিক এজকে মাইক্রোলিথ কেন বলা হয় বলো? Why Mesolithic age has been regarded as microlith কেন বলা হয়? PYQ কোশ্চেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। মাইক্রোলিথ বলা হচ্ছে, মেসোলিথিককে মাইক্রোলিথ বলে কেন? হ্যাঁ, মাইক্রো মানে হচ্ছে ছোট। অনলাইন বলো, মাইক্রো মানে হচ্ছে ছোট। তার মানে মেসোলিথিক যুগের যে হাতিয়ারগুলো ছিল সেগুলোর তুলনায় বড় না ছোট? ছোট। আর মনে রাখবে এগুলো কয়েক ইঞ্চি মাত্র, 1 থেকে 10 ইঞ্চি, জাস্ট 1 to 10 ইঞ্চি, আর কিচ্ছু না, আর বড় নয়, এর থেকে বড় নয়, মানে ব্লেড জাতীয়। এবার একটা কথা বলো, এই যুগের হাতিয়ারগুলো ছোট হলো, ওই যুগের বড় কেন? কারণ মানুষ স্টোন নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এবং ধীরে 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 ও কিন্তু একটা স্পেশালাইজড ক্যাটাগরিতে চলে যাচ্ছে ওরা। আমরা যখন সাইকেল চালানো শিখি তখন কি করি? সিটের উপর উঠে বসতে পারি, প্যাডেলে দাঁড়িয়ে ছুটছি, দুম করে সাইকেল নিয়ে পড়েও যাচ্ছি, হয়ে গেল। তারপর অনেকে হাফ সাইকেল চালাচ্ছে, মানে সিটটা ধরে ঝুলে ঝুলে সাইকেল চালাচ্ছে, প্যাডেল হয়তো চালাতে পারছে, ব্যালেন্সটা সেইভাবে পেয়েছে, বাট ফুল বসে চালাতে পারছে না। এবং একটা কারণ আছে, কারণ অত লম্বাও নই তখন আমরা, ছোট ছোট বাচ্চারা যেমন করে। তারপর একটু বড় হলেই যখন পা পাওয়া যাচ্ছে সিটে বসে, তখন সিটে বসে ফুল সাইকেল চালাচ্ছে। মানে সাইকেল চালানো তার মানে একদিনে নয়, এই পাথরটা নিয়ে এক্সপেরিমেন্টও একদিনে নয়। কারণ প্যালিওলিথিক যুগের যে পাথর বড় ছিল, বড় মানে একটা মারলাম একটা জন্তুকে, এত বড়, এত বড় একটা পাথর ছুঁড়ে মারলাম। কোন যুগের মানুষের কাজ হলো এটা? প্যালিওলিথিক। আবার মেসোলিথিক যুগের মানুষও বড় পাথর দিয়ে ছুঁড়ে মারলো বটে, কিন্তু জন্তুটা মেরেছে কেন? খাওয়ার জন্য, হ্যাঁ কি না? আর ভেতরের ফ্লেশ বা মাংসের থেকে উপরের চামড়াটা কি হয়? মোটা তো। এবার চামড়া কাটার জন্য বড় যন্ত্র দরকার না ছোট যন্ত্র দরকার? ছোট হলে বেস্ট হয়। এই জন্য মাইক্রোলিথ মানে মেসোলিথিক যুগের মানুষ কি চিন্তা করছে, বড়টা দিয়ে মারলাম বটে, চামড়াটা ছাড়াবো কি দিয়ে? এই করতে করতে ফ্লেক্স হয়ে গেল, এবং ওইটা ধীরে ধীরে ধারালো করে করে একটা পাথরের সাথে আর একটা পাথর ঘষে 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 ব্লেডের মতো করে ফেলেছে, হয়ে গেল মাইক্রোলিথ হয়ে গেল। ক্লিয়ার? থার্ড যেটা রয়েছে, থার্ড আরো সাংঘাতিক। থার্ড কেন সাংঘাতিক হবে? থার্ডের নামটা আমরা লিখবো
লিখে রাখো নিওলিথিক। নিও মানে হচ্ছে নিউ বা নতুন। এই নিওলিথিক সরি নব্যপ্রস্তর যুগের মানুষ আরো স্পেশালাইজড। ওরা আরো স্পেশালাইজড, ওরা পাথর নিয়ে আরো এক্সপেরিমেন্ট করছেন। নিওলিথিক যুগের মানুষ আর একটা কাজও করেছিল পাশাপাশি, সেই কাজগুলো আমি বলছি। প্রথম কথা হচ্ছে দে হ্যাভ সেটেল এগ্রিকালচার। ইনভেনশন অফ ফায়ার অ্যান্ড হুইল। কুমোরের চাকার আবিষ্কার করলো নব্যপ্রস্তর যুগের মানুষ। আর ফায়ার, আগুন জ্বালাতে শিখলো, কি করে আগুন জ্বালাতে হয় সেইটা শিখলো। আর তাদের এগ্রিকালচার অর্থাৎ তারা চাষবাস করতে শিখলো। হ্যাঁ, এটা আমি আরো ব্রডলি আসবো। তাহলে স্টোন এজ হ্যাজ বিন ডিভাইডেড থ্রি ক্যাটাগরিজ, প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক। Which period has been regarded as microlith? বলবে মেসোলিথিক। অনলাইন বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার দেখো স্টোন এজের এই যে প্যালিওলিথিক রয়েছে, এটারও ফার্দার ডিভিশন রয়েছে, আরো অনেক ফার্দার ডিভিশন আছে। কিরকম ডিভিশন দেখে নাও। দেখো ডিভিশনটা কিরকম আসছে। এটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, নাম্বার বি মিডল প্যালিওলিথিক অ্যান্ড নাম্বার সি আপার প্যালিওলিথিক। প্রাচীন যে প্রস্তর যুগটা রয়েছে এটাও আবার অ্যাকচুয়ালি তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করা। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, একটা মিডল প্যালিওলিথিক এবং একটা আপার প্যালিওলিথিক। লিখে রাখো লোয়ার, মিডল অ্যান্ড আপার প্যালিওলিথিক। আবার ফার্দার তিনটে ভাগে ভাগ করা। কেন? কেননা এই সময়তে পাথরের আরো ইউটিলাইজেশন গুলো হচ্ছে আরো সূক্ষ্মভাবে। কিরকম সূক্ষ্মভাবে? প্রথমে পাথরের সেই বড় একটা ছিল, সেটা আরেকটু ছোট, আর আপারে গিয়ে আরেকটু ছোট, আর মাইক্রোলিথ বা মেসোলিথে গিয়ে আরো ছোট। নতুন ভাবে আরো শাইনিং, আরো স্পেশালাইজড। দেখো এবার একটা জেনারেল প্রশ্ন করছি তোমাদের, সেটা হচ্ছে আমি অফলাইনেও জিজ্ঞেস করব। এই যে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি বললাম? হোমো সাপিয়েন্স সাপিয়েন্স, মডার্ন ম্যান, তাই তো? এই যে তুমি আমি বা অনলাইনে যারা রয়েছে বা আশেপাশে যারা, এবার এই পূর্ণাঙ্গ মানুষের উৎপত্তি কোন যুগে বলো? প্যালিওলিথিক না মেসোলিথিক না নিওলিথিক? বলো দেখি অনলাইনে। মডার্ন ম্যান, হোমো সাপিয়েন্স সাপিয়েন্সের অরিজিন কোন সময়, কোন যুগে? সিজিএল এর কোশ্চেন, এনটিপিসি রেলের কোশ্চেন, দেবেই দেবে। বলো। ও বলছে নিওলিথিক। তোমাদের মধ্যে কে? নিওলিথিক হবে। হ্যাঁ বলো। নিওলিথিক। নিওলিথিক। আচ্ছা, তার মানে বলতে চাইছো তমালিকা, হ্যাঁ, যে প্যালিওলিথিক আর মেসোলিথিকের সব মাদর ছিল, আর তোমার আমার মতো সব মানুষরা উৎপত্তি তার মানে নিওলিথিক পর্যায়ে। কিন্তু বাঁদরদের দ্বারাও এরকম করা সম্ভব, নাকি বাঁদর আর মডার্ন ম্যানের মাঝখানে আরো ইভলিউশন হয়েছিল? এইটা জানতে হবে। একজন বললো মাইক্রোলিথ। তোমাদের মধ্যে বলো, এখানে অনেকে আছে, বলো কুমারেশ, সীমা, শুভদীপ বলো, অন্বেষা বলো। ভুল হোক বলো, মুখ খোলো, কিচ্ছু ভয় নেই আমার সামনে। ভুল করো। প্যালিওলিথিক। প্যালিওলিথিক। প্যালিওলিথিকের তিনটে ক্যাটাগরি আছে। এবার তোমাকে পুরো স্পেশালাইজড ভাবে অ্যান্সারটা দিতে হবে যে অ্যাকচুয়ালি তার মানে কোন ক্যাটাগরি। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে এটাই
যে এই যে লোয়ার এই যে সরি আপার প্যালিওলিথিক যুগে এই জায়গাটা লিখে রাখো, অরিজিন অফ মডার্ন ম্যান, এইভাবে লিখে রাখো, অরিজিন অফ মডার্ন ম্যান বা হোমো সাপিয়েন্স অরিজিন অফ মডার্ন ম্যান। প্যালিওলিথিক ইজ এ ভেরি গুড অ্যান্সার, বাট প্যালিওলিথিক ছাড়াও একদম স্পেসিফিক যদি বলতে হয় তাহলে আমরা বলবো আপার প্যালিওলিথিক। হয়েছে? এবার একটা কথা বলি, স্টার্টিং এ আমি বললাম যে আমাদের হিস্ট্রি শুরু হচ্ছে কোথা থেকে, বৈদিক এজ বা আর্য সভ্যতা কেন শুরু হচ্ছে না, রিটেন ডকুমেন্টস আর আমরা পড়তে পারছি তখন থেকে। তাহলে তার আগে কোন সাবজেক্ট? হিস্ট্রি। হ্যাঁ, ওটাও হিস্ট্রি, কিন্তু ওটা স্পেসিফিক্যালি ওই সাবজেক্টটার নাম হচ্ছে অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ববিদ্যা। আর হিস্ট্রির আগে যেটা, এই জন্য দেখবে যারা হিস্ট্রি নিয়ে অপশনাল নেয় ডব্লিউবিসিএস এ আর যারা অ্যানথ্রোপোলজি নিয়ে অপশনাল নেয় তাদের পড়াটা স্টার্টিং এ এক থাকে, মানে প্রি হিস্ট্রি ওদের থাকে আর প্রোটো হিস্ট্রির কিছুটা থাকে। প্রি হিস্ট্রি থাকবেই, মানে স্টোন এজ থাকবেই ওদের। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা বোঝা গেল তো? ওকে, ছোট্ট করে একটা জিনিস আমি তোমাদের বলবো, অ্যানথ্রোপোলজিতে আসবে, তোমাদের জাস্ট কনসেপ্টের জন্য বলছি। এই হোমো সাপিয়েন্স হঠাৎ করে তো আর হয়নি, এর আগে বলা হচ্ছে হোমো সাপিয়েন্স, তার আগে বলা হচ্ছে হোমো হাবিলিস, তার আগে হোমো ইরেক্টাস বলা হচ্ছে, এবং তার আগের ক্যাটাগরি আরো বিভিন্ন রকম আছে। ধরো হোমো অস্ট্রালোপিথেকাস, এরকম রামাপিথেকাস এরকম থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে মূল মানুষের যে উৎপত্তি হচ্ছে আফ্রিকার কেনিয়া নামক একটা দেশে। ওই কেনিয়াতেই কিন্তু প্রথমে মানুষের উৎপত্তি বা অরিজিন হচ্ছে। আর আমাদের দেশে এর ট্রেস প্রাচীনত্ব পাওয়া যায় হিমালয় রেঞ্জের শিবালিক পর্বতমালা। কি বললাম? হিমালয়ের যে রেঞ্জ তার শিবালিক পর্বতমালা। এই দুটোর মাঝখানে আর একটা আছে, কিন্তু বেশ কিছু কাল সময়ের জন্য এসেছিল, মানে বেশি দিনের জন্য আসেনি। ওদেরকে বলা হয় হোমো নিয়েন্ডারথালেন্সিস। এখন বয়স্কদের যে রোগটা হয়েছে ওরা সেই রোগে মারা গেছিল, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এবং কিছুটা আর কি, সবাই নয়। হোমো নিয়েন্ডারথালিস হচ্ছে যেটাকে বলা হয়, যেটাকে কি বলা হয়, ওই হাঁটুর ব্যথা কোমরে ব্যথা বলে না, বাত রোগ বলে না, সেই বাত রোগ, ওরা মারাত্মকভাবে সেই রোগে আক্রান্ত হতেন। এবার এতগুলোর মধ্যে যে আমি হোমো পড়ে গেলাম না, এই হোমো মানে কি? হোমো কথার অর্থ হচ্ছে ম্যান, মানুষ। রিমেম্বার, হোমো কথার অর্থ হচ্ছে ম্যান। হোমো ইরেক্টাস, এই ইরেক্টাস মানে হচ্ছে কারেক্ট পশ্চার, বলে না গেস্টার পশ্চার ঠিক করুন। আমরা স্যাররা বলতাম না ক্লাসে, বা বলি না ক্লাসে, সোজা হয়ে বসো। অনেকে এরকম ভাবে বসে। এরকম করে কেন বসবে? মানুষের সোজা খাড়া মেরুদণ্ডী প্রাণী, সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। কথার অর্থ হচ্ছে খাড়া মেরুদণ্ড প্রাণী। মানে এর আগে একটু ব্যাকানো টাইপের ছিল, প্রায় বন মানুষ বা শিম্পাঞ্জি গোত্রের মানুষের ইভলিউশন হয়ে হোমো ইরেক্টাস থেকে এরকম অনেকটা খাড়া হচ্ছে। মানুষ আবার বেঁকে যাচ্ছে ঘাড় মাথা কোমর দিয়ে। বলো কেন? হিস্ট্রি রিপিট ইটসেলফ। অনলাইনে শুনতে পেলে কথাটা? অর্থাৎ হিস্ট্রি রিপিট ইটসেলফ। আমরা আবার সেই যুগে ফিরে যাচ্ছি। মোবাইল দেখছি ঝুঁকে, ল্যাপটপ কম্পিউটারে সবই ঝুঁকে, খাচ্ছি ঝুঁকে, দিন রাত মাথাটা এরকমই। ঠিক আছে? তার মানে কি পুরোটাই পিঠটা বেন্ড হয়ে যাচ্ছে। এরকম করতে করতে দেখা যাচ্ছে আমাদের হয়তো নেক্সট জেনারেশন পুরো পিঠটাই মানে এরকম বেঁকা, অর্থাৎ হোমো ইরেক্টাসের আগের জেনারেশন আবার ফিরে এলো। হতেই পারে। তো জাস্ট আমি এটা মজা করলাম। তো রিমাইন্ডেড কি হোমো মানে হচ্ছে ম্যান, হোমো ইরেক্টাস মানে হচ্ছে খাড়া মেরুদণ্ড প্রাণী। বাদর থেকে মানুষের যে জায়গায় পরিবর্তন হয়েছে মেইনলি তিনটে জায়গা। একটা হচ্ছে, তোমরা যারা সায়েন্সের আছো তারা ভালো বুঝতে পারবে, যে মাথার ব্রেনের মধ্যে যে ঘিলু আছে না, যেটাকে মগজ বলা হয়, সেই মগজাস্ত্রের যে পরিমাণ, এই পরিমাণটাকে বলা হয় ক্রেনিয়াল ক্যাপাসিটি। ওই ক্রেনিয়াল ক্যাপাসিটি জন্তুদের থেকে, অন্যান্য জন্তু বা বাঁদর থেকে মানুষের ক্রেনিয়াল ক্যাপাসিটি অনেক বেশি। এই জন্য মানুষের বুদ্ধি অনেক বেশি। এই জন্য মানুষ বুদ্ধি আর শ্রমকে কাজে লাগিয়ে ডাইনোসরকেও মারতে পারতো যদি থাকতো।
বুদ্ধি এবং শ্রমকে, গায়ের জোরে সবসময় হয় না সবকিছু দখল করা, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, জিনিসটাই তাই। আর একটা জায়গা সেটা হচ্ছে যে মোলার তীত। মোলার তীত কাকে বলে? বাঁদরের দাঁত আর মানুষের দাঁত লক্ষ্য করবে, আমরা সামনের দাঁত দিয়ে কিন্তু খাসির মাংসের হাড় চেবাই না, পেছনের দাঁত দিয়ে চিবানোর কাজটা পেছনের দাঁত বলে। এই মোলার তীতের পরিবর্তন হচ্ছে, তাহলে কেনিয়াল ক্যাপাসিটি, মোলার তীত। আর যে জায়গায় যদি ভেঙে যায় না, জীবনে কোনোদিন বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে না, সেই জায়গাটা হচ্ছে কোমরের যে হাড়, পেলভিস বলা হয়। এই পেলভিস, এই পেলভিস যে জায়গাটা, এই পেলভিসের পরিবর্তন হয়েছে। তাহলে পেলভিসের পরিবর্তন হয়েছে, মোলার টিথের পরিবর্তন হয়েছে, আর মাথায় মগজাস্ত্র বা ক্রেনিয়াল ক্যাপাসিটির চেঞ্জেস এসছে। এই তিনটে ভাইটাল চেঞ্জ, তার নমুনা তোমার সামনে উপস্থিত। তাহলে ম্যান ভার্সেস ওয়াইল্ড, মানুষের সাথে বন্য যে বাঁদর, তার ডিফারেন্সটা কোন জায়গায় হয়েছিল বলেই আজকে আমরা এতটাই আধুনিক হতে পেরেছি। এর কারণটা হচ্ছে আমাদের শারীরিক এবং মেন্টালি পুরোটার চেঞ্জেস, থিঙ্কিং এর চেঞ্জেস। কিরকম? আমি এই জিনিসটা যদি একটা শিম্পাঞ্জির হাতে দিই আর একটা মানুষের হাতে যদি দিই, শিম্পাঞ্জি দেখবে এই জিনিসটা নিয়ে, ধরো ও কোনো একটা গাছের ডাল ভাঙবে, শিম্পাঞ্জি সেই ডালটার উপর এরকম করে যাবে। এইটাকে যে উল্টোও করা যায়, এটা দিয়ে যে অন্য কিছুও করা যায়, এসব ওর ভাবনা নেই। কিন্তু মানুষ এটা নিয়ে কিন্তু ডালও ভাঙবে, আরো অনেক কাজ করবে, লিখবেও, অনেক কিছু করবে। হয়তো কোনো একটা মেশিনই বানিয়ে ফেললো যে ও দাঁড়িয়ে দেখবে এই জিনিসটাই মেশিনের সাহায্যে ভাঙছে। তাহলে মানুষ কিন্তু সেটার ইভলিউশন করছে, সায়েন্টিফিক রেভলিউশন করছে, বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে যন্ত্রপাতিরও আবিষ্কার করছে, আর হিউজ একটা রেভলিউশন নিয়ে আসছে সায়েন্টিফিক টেকনোলজিতে। কিন্তু শিম্পাঞ্জি কি বলি, সরি, শিম্পাঞ্জি কিন্তু এই জিনিসটা ওর জন্মলগ্ন থেকে তখনও এক ছিল, কখন না স্টোন এজ, এই যুগেও শিম্পাঞ্জি এরকমই করতো, 2024 সালেও এরকম, 25 সালেও এরকমই করছে, আগামী দিনেও এরকমই করবে। মানে ওর কোনো চেঞ্জেস নেই। এই যে বেসিক ফারাকটা, ম্যান ভার্সেস ওয়াইল্ড, এইটাই বলা হয়। কেন বলা হয় ম্যান ভার্সেস ওয়াইল্ড, কথাটা কেন বলা হচ্ছে এখানেই, যে দেখো একটা বন্য একটা জগৎ, এখান থেকে আমরা হচ্ছে সুপিরিয়র প্রজাতি, আমাদের তফাৎটা বুঝতে হবে। এই হলো সেটার তফাৎ। ক্লিয়ার? একটা সিম্পল একটা কনসেপ্ট তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তাহলে প্রি হিস্ট্রির যেটা ক্যাটাগরিগুলো রয়েছে, যেটা একটু আগে আমি তোমাদের লেখালাম, পড়ালাম, সেটা নিশ্চয়ই বোঝা গেল ক্যাটাগরিগুলো। আচ্ছা, নেক্সট লেখো। না, তোমাদের করতে হবে না, তোমাদের অতটা ওইভাবে মানুষের জন্ম বা ধরো মানুষের যে অরিজিন, সেটা ওইভাবে না জানার দরকার, ওটা দরকার নেই। ওটা অ্যানথ্রোপোলজিতে আসতে পারে, বা মাস্টার ডিগ্রি করছো তুমি ওই জায়গাটাকে নিয়ে, স্পেশালাইজেশন করছো সেখানে। চাকরি পরীক্ষায় জন্ম নিয়ে কোশ্চেন করবে না। আচ্ছা, তো তোমরা অনলাইন যারা রয়েছো তারাও নোট ডাউন করো এই জিনিসটা, লিখে রাখো ফিচার্স অফ স্টোন এজ কালচার। ফিচার্স মানে বৈশিষ্ট্য, স্টোন এজের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করব, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো। ফিচার্স অফ স্টোন এজ কালচার। ফিচার্স প্রথমে আমরা এইভাবে লিখব, প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ, ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। প্যালিওলিথিক যুগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এ বি সি ডি করে লিখে যাব আমরা, বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসবে কিন্তু। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা প্যালিওলিথিক যুগে লেখো, হান্টিং অ্যান্ড গ্যাদারিং। হান্টিং অ্যান্ড গ্যাদারিং, হান্টিং অ্যান্ড গ্যাদারিং। হান্টিং অ্যান্ড গ্যাদারিং লিখেছো? হান্টিং এবং গ্যাদারিং কথার অর্থটা কি? হান্টিং অ্যান্ড গ্যাদারিং কথার অর্থটা কি? শিকার করা। আর গ্যাদারিং মানে এক জায়গায় জড়ো করা। তার মানে সেই সময়ের মানুষ খাদ্য উৎপাদক ছিল না খাদ্য সংগ্রাহক ছিল? সংগ্রহ করত। উৎপাদক মানে কি? ফুড প্রোডাকশন।
প্রোডাকশনের প্রসিডিওর তো জানা নেই, তাহলে সংগ্রহ করতো কিভাবে? যদি কাউকে মারতে পেরেছে ভালো কথা, আদারওয়াইজ একটা জন্তু আর একটা জন্তুকে ধরো মেরেছে, সে ধরো রেখে দিয়ে গেছে, ওর ফেলে রাখা জিনিসগুলো কুড়িয়ে সংগ্রহ করে খেত, এটাকে খাদ্য সংগ্রাহক বলা হয়। তাহলে হান্টিং অ্যান্ড গ্যাদারিং। নাম্বার 2 তে লেখো দে ইউজ টুলস অফ বোন অ্যান্ড স্টোন, অর্থাৎ হাড় এবং পাথরের তৈরি যে মানে ইয়েগুলো উপকরণ সেগুলো ব্যবহার করতো। তাহলে দে ইউজ টুলস অফ বোনস অ্যান্ড স্টোনস, তাহলে হাড় এবং পাথরের অস্ত্র ব্যবহার করতো। নাম্বার 3 তে লেখো দে রিগার্ডেড অ্যাজ ইন ইন্ডিয়া, হাইফেন দিয়ে লেখো কোয়ার্টজাইট মেন। কোয়ার্টজাইট বানানটা দেখে নাও। They regarded as in India quartzite men. এটাই। আচ্ছা, অনলাইনে বুঝতে পারলে তাদেরকে কোয়ার্টজাইট ম্যান কাদের বলা হয় বুঝতে পারলে তোমরা? কোয়ার্টজাইট ম্যান কেন বলা হচ্ছে বলো তো দেখি, কোয়ার্টজাইট মেন কেন বলা হচ্ছে বলো? বলে ফেলো। কোয়ার্টজাইটটা কি? ওয়ান কাইন্ড অফ স্টোন, যেমন ব্যাসল্ট একটা পাথর, আবার দেখবে যেটাকে বলা হয় গ্রানাইট একটা পাথর, লাইমস্টোন একটা পাথর, তারপরে দেখবে কোয়ার্টজাইট একটা পাথর। তো প্যালিওলিথিক যুগের যে স্টোনগুলো ছিল সেই স্টোনগুলো হচ্ছে মেড অফ কোয়ার্টজাইট। সেই স্টোনগুলো হচ্ছে মেড অফ হুইচ মেটেরিয়াল? কোয়ার্টজাইট বলা হয়। এই জন্য প্যালিওলিথিক যুগের মানুষকে বলা হয় কোয়ার্টজাইট মেন বলা হয়। নাম্বার 4 এ লেখো they lived in natural caves. They live in natural caves. Clear? That's it. Next তোমরা হেডলাইন দেবে মেসোলিথিক। মেসোলিথিক লিখে ফেলো, মেসোলিথিক। মেসোলিথিক এজ। সেম লেখো। নাম্বার এ হান্টিং অ্যান্ড গ্যাদারিং। নাম্বার এ তে লেখো হান্টিং অ্যান্ড গ্যাদারিং। নাম্বার এ তে লেখো হান্টিং অ্যান্ড গ্যাদারিং। নাম্বার এ হান্টিং অ্যান্ড গ্যাদারিং। নাম্বার 2 তে লিখে রাখো ফার্স্ট অ্যানিমাল ডোমেস্টিকেশন হাইফেন ডগ। প্রথম গৃহপালিত জন্তু হিসেবে কুকুর পুষলো। কুকুর হচ্ছে প্রথম গৃহপালিত জন্তু, পোষ মেনেছিল মানুষের দ্বারা। অ্যানিমাল ডোমেস্টিকেশন হাইফেন দিয়ে লিখবে ডগ। স্যার আরেকবার বলুন। ফার্স্ট অ্যানিমাল ডোমেস্টিকেশন। ফার্স্ট অ্যানিমাল ডোমেস্টিকেশন হচ্ছে মানেটা কি? মানে হচ্ছে হাইফেন দিয়ে লেখো ডগ, আর মানেটা হচ্ছে তোমার প্রথম যে জন্তুটা পোষ মেনেছিল মানুষের দ্বারা, সেটা হচ্ছে বা মানুষের কাছে তারা পোষ্য হিসেবে বিবেচিত হয়েছিল, এই জন্তুটা হচ্ছে কুকুর। থার্ডে তোমরা লেখো, থার্ড পয়েন্টে লিখবে মেজর ক্লাইমেট চেঞ্জেস। মেজর ক্লাইমেট চেঞ্জেস and rainfall increase. Major climate changes and rainfall increase. And rainfall increase. Clear? তো মেজর ক্লাইমেট চেঞ্জেস মানে কি? ধরো তোমাদের যদি বলা হয়, অনলাইন যারা রয়েছে এবং যারা অফলাইনে, তোমাদের যদি বলা হয় যে 2025 সালে কি ধরনের ওয়েদার, বা দিনকে দিন দেখছো ব্যাপারটা ওয়ার্মার, মানে খুব গরমের দিকে এগোচ্ছি আমরা, আর প্রচন্ড হিউমিড মানে সোয়েটি কন্ডিশন, আর্দ্র আবহাওয়া। আগে এরকম ছিল না, আগে ছিল এক্সট্রিমলি কোল্ড। যেমন ধরো প্যালিওলিথিক যুগে
অনেকটা আগে, তখন পুরোটাই আইস এজ বা বরফ যুগ বলা হয় বা তুষার যুগ বলা হয়। ক্লিয়ার? তাহলে কি হয়, মেজর ক্লাইমেট চেঞ্জেসের মধ্যে কি আসছে না, ওয়ার্মার আর হিউমিড হচ্ছে, আর কি বললাম, রেইনফল ইনক্রিজ। বৃষ্টিপাত যদি বেশি হয়, যেমন অ্যামাজন জঙ্গল এতটা ডেন্সিটি কেন, ওখানে রেইনফল কম না বেশি? মারাত্মক বেশি। ওই জন্য ফ্লোরা অ্যান্ড ফনা প্রচুর পরিমাণে ডেভেলপ করছে ওই জায়গায়। তো মেসোলিথিক যুগেও তাই, ন্যাচারাল বা প্রকৃতি বা গাছপালা প্রচুর পরিমাণে, ফ্লোরা অ্যান্ড ফনা। ক্লিয়ার? কারণ রেইনফলটা তো ইনক্রিজ করছে। তারপর লেখো নেক্সট পয়েন্টে, আর আছে, আর আছে বাট লেখাবো না। কেন স্যার? কারণ ওগুলো পরীক্ষায় আসবে না বা লিখে লাভ নেই, অতিরিক্ত আমরা কোনো কিছু করব না। নেক্সট আমরা হেডলাইন দেবো নিওলিথিক এজ। নিওলিথিক এজ, নব্য প্রস্তর যুগ। নিওলিথিক এজ, বি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল। এখানেও আবার হান্টিং আর গাদারিং লিখে দিও না নাম্বারে। এখানে যেটা লিখবে সেটা হচ্ছে, এই যুগটাকে বলা হয় নিওলিথিক রেভলিউশন। নিওলিথিক রেভলিউশন বলা হয়। নিওলিথিক রেভলিউশন বলছে, এবং এটাকে রেভলিউশন বলছে কোন হিস্টোরিয়ান? ভি গর্ডন চাইল্ড। এই ঐতিহাসিক বা অ্যানথ্রোপোলজিস্ট তাকে কিন্তু, অর্থাৎ নিওলিথিক এজকে নিওলিথিক রেভলিউশন বলছে, নব্য প্রস্তর যুগের বিপ্লব। নিওলিথিক এজ মানে হচ্ছে নব্য প্রস্তর যুগের বিপ্লব। হ্যাঁ, চাইল্ড, ভি গর্ডন চাইল্ড। সেকেন্ড পয়েন্টে আমরা লিখব, they transform from nomadic to settled life. They transform from nomadic to settled life. Nomadic to settled life. Nomadic to settled life. Nomadic to settled life মানে কি? নোম্যাডিক মানে কি? সেটেল লাইফ। নোম্যাড মানে কি? যাযাবর। আর সেটেল মানে হচ্ছে তাদের একটা বসতি হলো, বসতি নির্মাণ হলো, তারা কুড়ে ঘর নির্মাণ করতে শিখলো, একটা জায়গায় আমি বসবাস করব, এই কনসেপ্টটা তৈরি হলো। নাম্বার সি তে লিখে পেলো, নাম্বার সি তে, দে নিউ ফায়ার অ্যান্ড পটারি। দে নিউ ফায়ার অ্যান্ড পটারি। সেই সময় আগুনের আবিষ্কার হলো, চাকা তৈরি হলো, কুমোরের চাকা প্রথম তৈরি হলো। দে নিউ, KNEW, নিউ হাইফেন দিয়ে লিখে রাখো, ফায়ার অ্যান্ড পটারি। ফায়ার অ্যান্ড পটারি। ক্লিয়ার হলো? অনলাইনে যারা রয়েছে তারা বুঝতে পারলে? কোনো অসুবিধা? না স্যার। ওকে। আচ্ছা। এইবার এই যে তিনটে মেইন সেক্টর, তিনটে মেইন ভাগ, প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক এজ, এই পুরোটাই বিলংস টু স্টোন এজ। আবার এই পুরোটাই বিলংস টু প্রি হিস্ট্রি। একই ব্যাপার, যাহা প্রি হিস্ট্রি তারাই নিউ। এই ভুলে গেছে, প্যালিওলিথিক। আমি কি স্টোন এজ। হ্যাঁ, স্টোন এজ, ভেরি গুড। এটা চার্জ আছে তো ব্যাটারিতে, কে জানে। আচ্ছা, এরপরে লেখো, এটা হয়ে গেল। এবার সিঙ্গেল হেডলাইন দাও, হেডলাইন নয়, একটা সিঙ্গেল লাইনে লিখতে হবে আমাদের, ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি কাকে বলা হচ্ছে?
ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলা হচ্ছে রবার্ট ব্রুস ফুট। রবার্ট ব্রুস ফুট তাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলা হচ্ছে। রবার্ট ব্রুস ফুট তাকে বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। এ কে ছিল? পরের লাইনে লিখে পেল, হি ওয়াজ এ ব্রিটিশ জিওলজিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট। হি ওয়াজ এ ব্রিটিশ জিওলজিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট। ব্রিটিশ জিওলজিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট। পরের লাইনে লেখো, নিউ প্যারাগ্রাফ করে পরের লাইনে লিখবে তোমরা, জন লুবক্স দেখো বোর্ডে লিখলাম জন লুবক্স, LUBBOCK জন লুবক্স। তার লেখা যে বইটার নাম আছে, সেই বইটার নাম হচ্ছে, লিখে রাখো, প্রি হিস্টোরিক টাইম। প্রিহিস্টোরিক টাইম। প্রিহিস্টোরিক টাইম। এইখানে কিন্তু কি করলেন এই বইতে, ফার্স্ট ইউজ দি টার্ম, ফার্স্ট ইউজড দি টার্ম প্যালিও। যে প্যালিওলিথিক তোমরা লিখলে বা লেখালাম, সেই প্যালিও লিখবে, শুধু প্যালিও। এই টার্মটা, এই যে বইটা আছে প্রি হিস্টোরিক টাইমস, এই বইতে জন লুবক ফার্স্ট এটা ইউজ করলেন। হচ্ছে বেশ। আচ্ছা, এবার আমরা প্রি হিস্ট্রি পরে যে প্রোটো হিস্ট্রি যেটা আমরা দেখেছিলাম, প্রোটো হিস্ট্রি হেডলাইন করো, প্রোটো হিস্ট্রি। প্রি হিস্ট্রি বা স্টোন এজের যে ক্যাটাগরিগুলো রয়েছে, তাহলে ওর বাইরেও কি ফার্দার কোনো ক্যাটাগরি বিলংস টু প্রোটো হিস্ট্রি বলা যাবে, বা বিলংস টু হরপ্পান কালচার? তো আমি রাইট উত্তরটা তোমাদের বলে দিলাম, কিন্তু তোমাদের ব্রেনটা কিন্তু যেখানে আছে সেখানেই থাকবে। আমি জাস্ট একটা হিন্ট দিচ্ছি তোমাদের, অনলাইন এবং অফলাইন দুজনকেই। প্রোটো হিস্ট্রি কি বলা হচ্ছে না, হরপ্পা সভ্যতার যে রিটেন ডকুমেন্ট তাদের কিন্তু ছিল, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে দুর্বোধ্য, আমরা বুঝতে পারিনি। তাহলে প্রোটো হিস্ট্রি বা হরপ্পান কালচার এই সম্পর্কে জানার মেইন সোর্স কি? আর্কিওলজিক্যাল এভিডেন্স। হ্যাঁ কি না বলো? আর্কিওলজিক্যাল এভিডেন্স, ভালো করে মন দিয়ে শুনবে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান। আর্কিওলজিক্যাল যে এভিডেন্স গুলো রয়েছে, আর্কিওলজিক্যাল এভিডেন্সের মধ্যে কি কি আছে? নাম্বার 1 আছে পটারি, নাম্বার 2 হচ্ছে বিভিন্ন ধরনের ব্রিক্স, মানে ইট আর কি, ব্রিক্স। নাম্বার 3 তে কি আছে? পটারি ব্রিক্স হলো শিলমোহর বা হরপ্পার বিভিন্ন যে সিলস গুলো রয়েছে সেগুলো আছে। আর গুলো কি কি? বিভিন্ন ধরনের, ধরো আদার্স বলতে বিভিন্ন ধরনের সেই মনুমেন্ট বা বিল্ডিং গুলো রয়েছে, রাস্তাঘাট রয়েছে, ওগুলোর ধ্বংসাবশেষ এইগুলো। এবার কথাটা হচ্ছে, এইগুলোর মধ্যে এমন একটা জিনিস আছে যে জিনিসটা থেকে আমরা কিন্তু ওই সময়ের কিন্তু একটা স্পেসিফিক ফিচার্স
আমরা ওটা পাই বা ড্র করতে পারি। কি জিনিস সেটা? এই যে পটারি, এই পটারিটা অবশ্যই মাটি দিয়ে তৈরি হয়, ব্রিক্সও তাই, শিলমোহরও সেরকমই, বা শিলমোহর নরম পাথর বা স্টিয়াটাইট দিয়ে তৈরি হচ্ছে মেইনলি। আদার্সের মধ্যে নয়, এটা একটা ভালো করে শোনো, আদার্সের মধ্যে ধরো বিভিন্ন ধরনের খেলনা বলতে পারো, বা তারা যদি কোনো গাড়ি ঠাড়ি মানে কুমোরের চাকা বা কোনো কিছু ইউজ করে, তো সেখানে কোনো রকম কোনো কিছু যদি ইউজ করে থাকে, কি ইউজ করে থাকে সেটা হচ্ছে এই যে প্রিহিস্ট্রি বা স্টোন এজ বললাম একটু আগে, কোনো মেটাল বলেছে কি আমি? কোনো রকম কোনো মেটাল, অর্থাৎ ইট বিলংস টু নন মেটালিক এজ। হরপ্পান কালচারকে বলা যাবে কি নন মেটালিক এজ? না। কেন বলা যাবে না? উইচ কাইন্ড অফ মেটাল আর ইউজড বাই দি হরপ্পান পিপল, বলো অনলাইনে। হরপ্পা লোকেরা কোন ধরনের মেটাল ব্যবহার করতে পারে? মেটাল মানে তোমার মাথায় কি কি আসছে? প্রথমে কি আসবে? আয়রন। আয়রন হবে না, গোল্ড তো। আয়রন হবে না, কি হবে বললে একবার বলো? গোল্ড গোল্ড। গোল্ড, সোনা। না বাবু, সোনাটাকে ঠিক মেটাল বলা যাবে না ওইভাবে। সোনার তৈরি গাড়ির খেলনা তৈরি করলাম, এত বড় লোক ভারতবাসী হয়নি এখনো। বলে দিয়েছে অফলাইনে, তোমরা বলো দেখি। ব্রোঞ্জ। ব্রোঞ্জ। ব্রোঞ্জটা কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ জিনিসটা কি দিয়ে মিক্স আপ করা আছে বলো? কপার অ্যান্ড টিন। কপার প্লাস টিন মিশিয়ে ব্রোঞ্জ হয়েছে, হ্যাঁ কি না? ইয়েস আর নো বলবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই যে কপারের যে ব্যবহার, এইটাই তো আসল ব্যাপার। তাহলে কিভাবে প্রশ্ন আসবে চাকরির পরীক্ষায়? প্রিহিস্ট্রি বা স্টোন এজ কালচার বা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক হচ্ছে টোটালি নন মেটালিক এজ। ক্লিয়ার? তাহলে মেটালিক এরা or age was started from proto history or হরপ্পান কালচার। হরপ্পান পিপল কোন জিনিসের বা কোন মেটালের ব্যবহার জানতো না? বলবে আয়রন। আর কোন জিনিসের ব্যবহার জানতো? বলবে কপার। Therefore, proto-history or Harappan culture belongs to Chalcolithic age। এই যে Chalcolithic, আবারও বলছি, লিথিক মানে হচ্ছে স্টোন আর চ্যালকো মানে হচ্ছে কপার। আন্ডারস্ট্যান্ড? চ্যালকো মানে হচ্ছে কপার, তাম্র প্রস্তর যুগ বলা হয়। হরপ্পা সভ্যতা বা প্রোটো হিস্ট্রি বিলংস টু হুইচ এজ? পরিষ্কার বলবে তাম্র প্রস্তর যুগ স্যার। ক্লিয়ার? লিখে রাখো, মাথা নাড়লে হবে না, লিখে রাখো বৈশিষ্ট্য। হ্যাঁ লেখাবো এটা। অনলাইন ক্লিয়ার? हाँ सर क्लियर। কি লিখতে হবে তাহলে? দেখো, এই যে প্রোটো হিস্ট্রি আর হরপ্পান কালচার, এখানে ইজিক্যাল টু দিয়ে লেখো চ্যালকোলিথিক এজ। They used copper or bronze they don't know about iron. That's it. তারা আয়রনের ব্যবহারই জানতো না, তারা কপার বা ব্রোঞ্জ ব্যবহার করত, এবং দে বিলংস টু চ্যালকোলিথিক এজ। কপার বা ব্রোঞ্জ তারা জানতো বা ইউজ করতো, এবং ডোন্ট নো ইজিক্যাল টু আয়রন, তারা আয়রনের ব্যবহার জানতো না। হরপ্পান পিপল, রিমেম্বার অনলাইন যারা আছো ভালো করে শোনো, হরপ্পান পিপল ডোন্ট নো অ্যাবাউট আয়রন, লোহার ব্যবহার জানতেন না। কিসের ব্যবহার জানতো? ব্রোঞ্জ, যে জিনিসটা
কপার এবং টিন মিশিয়ে হয় উৎপাদন, ব্রোঞ্জের ব্যবহার জানতো, তাহলে দে বিলংস টু মেটালিক এজ বাট ডোন্ট নো আয়রন। আয়রন অনেক পরে আসছে ভারতবর্ষে। ক্লিয়ার হলো ব্যাপারগুলো? ধাপে ধাপে আসছে ব্যাপারগুলো, এইভাবে ভালো করে ক্লিয়ার করো। আছে অনেক কিছুই, কিন্তু একটু ধীরে 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 আমাদের পড়তে হবে, হ্যাপার মতো পড়লে হবে না। এইবারে এই যে প্রোটো হিস্ট্রি বা হরপ্পান কালচার, এইটা অনেকে হিস্ট্রি, চলো আজকে কি ক্লাস হবে? হিস্ট্রি। চলো হিস্ট্রি আমরা প্রথম থেকে পড়বো। কি পড়ানো শুরু করব? লে হরপ্পা শুরু হয়ে গেল, কি মুশকিল। প্রি হিস্ট্রি কে পড়াবে? ভূতে পড়াবে? আচ্ছা, প্রি হিস্ট্রি আর হরপ্পার মাঝখানে একটা সভ্যতা আছে যেটাকে মেহেরগড় সভ্যতা বলে। এই মেহেরগড় সভ্যতা কোন এজে বিলং করে সেটাও জানাটা আমাদের দরকার, এবং ওই সম্পর্কে ব্রিফ আমরা স্টাডি করব। তাহলে প্লিজ হেডলাইন করো, বা আমাদের হেডলাইন করতে হবে কোন জায়গাটা, সেটা হচ্ছে এইভাবে লেখো, নিওলিথিক এজ। এই নিওলিথিক এজ যেটা এর আগে তোমরা লিখলে প্রি হিস্ট্রির মধ্যে, সেই নিওলিথিক এজে বিলং করতো মেহেরগড় কালচার। মেহেরগড় কালচার বা মেহেরগড় সিভিলাইজেশন। মেহেরগড় কালচার বা মেহেরগড় সিভিলাইজেশন। লিখে রাখো, মেহেরগড় is the oldest, Mehergarh is the oldest agricultural settlement in Indian subcontinent, Indian subcontinent, ফুল স্টপ দেবে। অনলাইনে ভালো করে শোনো, কি বললাম আমি? মেহেরগড় কালচার, ইটস বিলংস টু ওল্ডেস্ট এগ্রিকালচারাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারত নয়, ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা এগ্রিকালচার বেসড ওল্ডেস্ট সেটেলমেন্ট। তার মানে চাষবাস বা কৃষিকাজের শুধু ওল্ডেস্ট নমুনা হরপ্পা নয়, তার মানে হরপ্পার ঠিক আগের কালচার থেকে আমরা পাই। কি নাম সেটা? মেহেরগড়। পরের লাইনে এসো, লেখো, ইট লোকেটেড at the foot of the Bolan Pass. It located at the foot of the Bolan Pass. Foot, F-O-O-T, F-O-O-T, foot of the Bolan Pass is located at the foot of the Bolan Pass, B-O-L-A-N, Bolan Pass, P-A-S-S, pass মানে গিরিপথ, Bolan Pass on the Kutchi Plain, Kutchi, C-H-I, Kutchi Plain of Balochistan, প্লেন মানে সমভূমি, কাচ্চি প্লেন অফ বালুচিস্তান, ইন মডার্ন ডে পাকিস্তান, ইন মডার্ন ডে পাকিস্তান। তারপর লিখে রাখো পরের লাইনে, ইট ওয়াজ ফাউন্ডেড অ্যাপ্রক্সিমেটলি, it was founded approximately 7000 before common era, BCE. Founded approximately, আনুমানিক, approximately মানে হচ্ছে আনুমানিক, 7000 BCE, before common era, before common era, BCO বলে before Christ, কিন্তু BC কে এখন বলা হচ্ছে বিফোর কমন এরা, বিফোর কমন এরা, বিফোর কমন এরা, BCE, বিফোর কমন এরা। আচ্ছা, নেক্সট, ইট ওয়াজ অ্যাবান্ডন, পরিত্যক্ত কবে হচ্ছে? ইট ওয়াজ অ্যাবান্ডন অ্যাপ্রক্সিমেটলি
00 BCE, 2600 BCE, ABANDONED, abandon, পরিত্যক্ত হয়ে গেল কবে? 2600 BCE, 2600 খ্রিস্টপূর্বাব্দে। একদম। তারপরে লেখো হ্যাঁ বলছি। দেখো তোমরা অনলাইন যারা আছো এই হিসাবটা বুঝেছো? 7000-এর তৈরি, শেষ হয়ে গেল 2600। বড় থেকে ছোট কি হলো কেসটা বলো দেখি তোমরা। যারা অনলাইন আছো তারা একটু বলো। স্যার ওল্ড এজটা কমে আসছে। ওল্ড এজটা কমে আসছে, তার মানে হচ্ছে যে কনিষ্ক বা যেটা শক এরা 78 AD, তার মানে কনিষ্কাব্দ বলা হয় কনিষ্কের সময়, তার আগের সমস্ত ঘটনাগুলো হচ্ছে বিসি বা বিসিই। এতে কি হচ্ছে? ওই যে কমে আসছে বললো, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে বড় থেকে ছোট, এটা বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। আবার এটা ঠিক পরে হচ্ছে অ্যানো ডমিনি এডি বা কমন এরা সিই, তার মানে এটা হচ্ছে কত থেকে কত? ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। কেমন হিসাবটা বোঝা গেল? তাহলে কনিষ্কের ঠিক পর থেকে এখনো পর্যন্ত এবং অদূর ভবিষ্যতেও এডি হবে বা সিই, বড়তে ছোট থেকে বড়, কিন্তু তার আগের সমস্ত ঘটনার ক্যালকুলেশন সবসময় বড় থেকে ছোটর দিকে হয়। এই যে 7000 থেকে 2600, এটা মানে কমছে নয়, এটা ডিউরেশন টাইম মানে বাড়ছে রীতিমতো। আর এই 2600 কেন হলো? এই 2600 থেকে তোমরা নেক্সট দিন ক্লাসে দেখতে পাবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হচ্ছে। তাহলে আমাদের নেক্সট ডেতে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তার সময়কাল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2600 থেকে 1900। তোমাদের হাতের কাছে যারা অনলাইন আছো বা অফলাইন, যে বই আছে বই দেখে বললে সন্দীপ স্যার ভুল পড়াচ্ছেন, এটা কেমন টাইম করলেন? দেখো কথাটা হচ্ছে টাইমিং এর গন্ডগোল এই কারণে হয় যে এটা অ্যাপ্রক্সিমেট কথাটা আমি বলেই নিলাম, আনুমানিক, এইটা সর্বজন বিদিত। এছাড়া রেডিও কার্বন সি অনুযায়ী, কার্বন টু দি পাওয়ার 14 অনুযায়ী দেখবে মোটামুটি ওই 2300 থেকে 1750 বিসিই ধরা হচ্ছে। এটা রেডিও কার্বন অনুযায়ী 2300 থেকে 1750। আর এই সংখ্যাটা বর্তমানে সবাই মেনে নিয়েছে। কোন স্যার এটা করেছেন বা কোন হিস্টোরিয়ান করেছেন যার জন্য গোটা ওয়ার্ল্ডে এটা মেনে নিয়েছে? তোমাদের একটা ইনফরমেশন অনলাইনকেও বলি অফলাইনেও বলে রাখি, তোমাদের জানাটা দরকার। যিনি করেছেন তার নাম হচ্ছে, তিনি একজন ভদ্র মহিলা, প্রাক্তন এইচওডি অফ দিল্লি ইউনিভার্সিটির, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন হিস্ট্রির, উপেন্দর সিং তার নাম। হ্যাঁ, শি ওয়াজ দ্য ডটার অফ এক্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর মনমোহন সিং। আমাদের ডক্টর মনমোহন সিং যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, অনলাইনে বলছি, তার যে বড় মেয়ে, দুই মেয়ে অ্যাকচুয়ালি, ওই বড় মেয়ে উপিন্দর সিং একজন রিনাউন্ড প্রফেসর অ্যান্ড হিস্টোরিয়ান অ্যান্ড ফর্মার এইচওডি অফ দিল্লি ইউনিভার্সিটি। এখন উনি দিল্লি ইন্ডিয়ান যে এশিয়াটিক স্টাডিজের সাথে তিনি যুক্ত ছিলেন। হি রিকমেন্ডেড ইট, এবং তার লেখা বইও আমার কাছে আছে। তো তিনি যেটা রিকমেন্ড করছেন, এবং তোমাদের বলে রাখি এই বিসিই কনসেপ্টটা উনারই দেওয়া, এবং ইন্ডিয়ান হিস্টোরিক্যাল জার্নালেও এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এই ইনফরমেশনটা। হ্যাঁ, এখানে আমি যা সোর্স আমি পড়াচ্ছি তোমরা এই সোর্স নিয়ে গুগল করতে পারো, চ্যালেঞ্জ করতে পারো, বাট আমাদেরও কিন্তু স্টাডি করে পড়াতে আসতে হয়। জাস্ট বিলিভ করবে, আমার উপর বিশ্বাস রাখবে। মানুষ মাত্র ভুল হতেই পারে, কোনো রকম ডাউট হলে সঙ্গে সঙ্গে বলবে। এবং অনলাইন তোমাদেরও বলেছি ওই জন্য, যে না বুঝতে পারলে স্যার জিজ্ঞেস করবে যে স্যার আমি বুঝতে পারছি না এই জায়গাটা। তো আজকে এই পর্যন্ত। আমি আবার অনেকটা দূর, আমি আসলে আসি ডানলাপ আসি পড়াতে, বাট আমার বাড়ি
তোমাদের কাছির অনেকেই আছো কাছির, আবার অনেকে বর্ধমানের রয়েছে, বর্ধমান থেকে বহুদূর, কাছি থেকে কিছুটা কাছে, সেটা হচ্ছে খড়গপুর আর কি, সেখান থেকে হ্যাঁ খড়গপুরেই আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো। অনলাইন বুঝতে পারলে তো? তাহলে নেক্সট ডেতে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়াবো, কেমন? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ভালো থাকো। হ্যাঁ স্যার। বলুন, বলো। স্যার কোনো রেফারেন্স আছে কি মানে হিস্ট্রির বই মানে এই সাবজেক্টের জন্য? হিস্ট্রি বলো, বলো কি বলছো? মানে এই যে আপনি পড়াচ্ছেন কোনো রেফারেন্স বুক? হ্যাঁ মানে তোমরা পড়বে তো, মানে তুমি পড়তে চাইছো সেই রেফারেন্স বই, তাই তো? হ্যাঁ মানে এই সব রিলেটেডই এইসব যেগুলো আপনি পড়াচ্ছেন। একদম কারেন্ট রিলেটেড রেফারেন্স বই বলতে হাতের কাছে আছে, অনেক বই আছে, বাজারে অনেক বই আছে, সেই বইগুলো ব্যবহার করতে পারো, দেখতে পারো। আমি মেইনলি উপিন্দর সিং এর বইটা পড়াচ্ছি রিমা, বুঝতে পারলে, যেটা তোমাদের লাগবে না। না অ্যাকচুয়ালি আমাদের মানে নিজস্ব ভাবে পড়ার জন্য এই যে আপনি যেগুলো পড়াচ্ছেন তাছাড়াও নিজে নিজে কালচারের জন্য অন্য কোনো রেফারেন্স থাকলে তো সেটাই জিজ্ঞাসা করছিলাম যদি হ্যাঁ কোনো আপনি সাজেস্ট করতেন। হ্যাঁ, আমি সাজেস্ট করবো হচ্ছে কি, ইংলিশ না বাংলা? ইংলিশ ইংলিশ। ইংলিশে, ইংলিশের ডেসক্রিপটিভ লুসেন্টের একটা বই আছে রিমা, বা দেখবে মনোহর পান্ডের ডেসক্রিপটিভ বই আছে, সেইখান থেকে পড়তে পারো। ওখানে ডেসক্রিপটিভ রেফারেন্স বই হিসেবে সেটা টানা লেখা আছে, টেক্সট বই পড়ে কোনো লাভ নেই। ক্লিয়ার হলো ব্যাপারটা কি বললাম? মনোহর পান্ডে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বা লুসেন্টেড ডেসক্রিপটিভ, লুসেন্টেড দেখবে ডেসক্রিপটিভ বলছি, এমসিকিউ না, ইয়েলো কালারের ডেসক্রিপটিভ বইটা আছে। ক্লিয়ার হলো? আচ্ছা মানে এই বইটা থেকে কি আছে মানে এই বইটা থেকে পড়লে কি কিরকম জানা যাবে? অনেক কিছুই জানা যাবে, ছোট ছোট ইনফরমেশন প্রচুর আছে। আর মানে এই বইটা থেকে পড়লে জব রিলেটেড প্রশ্ন আসবে? তোমার নালে বলবো কেন, আচ্ছা জব রিলেটেডই প্রশ্ন আছে, নালে তোমাকে তো এমনি গল্পের বই পড়ার জন্য বলিনি, কথাটা বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আর স্যার। আমার নোটস তো আছেই, ওইটা স্যার। সবার আগে। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার।